জাস্টিস ফর আরজিকর গণ আদালত কল্যাণীতে গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ গোটা রাজ্য উত্তাল। প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলি। ঠিক সেই মতোই শুক্রবার সন্ধ্যায় কল্যাণী সেন্ট্রাল পার্ক অঞ্চলে কল্যাণী পৌরসভার বিভিন্ন সামাজিক সংগঠনগুলির উদ্যোগে এক গণ আদালতের আয়োজন করা হয়। আরজিকরের যে নৃশংসতার ছবি ফুটে উঠেছে তারই প্রতিবাদে গণ আদালত। আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই উদ্যোগ এমনটাই জানা যাচ্ছে। এদিনের এই গণ আদালতে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, কামধেনুর নির্যাতিতার ভাই বরুণ বিশ্বাসের দিদি অরুণিমা পাল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলের উপস্থিতিতে এক গণ আদালতের সাক্ষী থাকলো কল্যাণীবাসী। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে এই আরজিকর ঘটনার প্রতিবাদে গণ আদালত কল্যাণীতে কি মনে হচ্ছে আপনার যে এই যে আরজিকরের ঘটনা জাস্টিসের জন্য সারা দেশ সারা বিদেশেও ছড়িয়ে পড়েছে আন্দোলন, জাস্টিসের বিষয়ে সরকারের এখনও তো সেভাবে সিবিআই তদন্ত করছে, প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল, কি মনে হচ্ছে? শোনেন, আমাদের রাজ্যে এখন যে শাসন ব্যবস্থা চলছে, রাজ্য সরকার, তার যে মুখ্যমন্ত্রী, তার যে পুলিশ মন্ত্রী, তার যে স্বাস্থ্যমন্ত্রী, একই ব্যক্তি, তিনি দলেরও নেত্রী, শাসক দলের নেত্রী, এবং তিনি দুষ্কৃতিরাজ এখানে কায়েম করেছেন। এবং এই দুষ্কৃতিরাজ কায়েম করার জন্য তিনি শাসক দল, পুলিশ প্রশাসন এবং দুষ্কৃতীদেরকে জড়ো করে এই রাজত্বটা চালাচ্ছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আরজিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, এই দুষ্কৃতিরাজের বাড়ন্ত হতে হতে এই অবস্থাটা ঘটেছে। এবং তারপরে এটাকে ধামাচাপা দেন, সব ক্ষেত্রে যেটা হয়, মুখ্যমন্ত্রী যেটা করেন, পুলিশকে ব্যবহার করে বা বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সব ক্ষেত্রে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তথ্য প্রমাণ লুকাট করার চেষ্টা করে, অথবা যে পরিবারে ঘটনা ঘটেছে তাদের মুখ বন্ধ করার নানান চেষ্টা করে। এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ প্রথমেই উনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, পরিবারকে বিভ্রান্ত করে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং তথ্য প্রমাণ লুকাটের চেষ্টা করেছেন। কিন্তু যে কারণে হোক, পরবর্তী সময়ে পরিবারের লোক বুঝতে পেরেছে যে তাদেরকে বিপদগামী করা হচ্ছে, জাস্টিস পাওয়া তার পক্ষে সম্ভব নয়, তখন তারা হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এবং সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে সব অংশের মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। এবং তারপরে সুপ্রিম কোর্টের সৌমুখে এটাকে টেক আপ করেছে। টেক আপ করে যে ঘটনাগুলো সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নানা রকম অ্যানোমেলি পাওয়া যাচ্ছে, যে কে ফোন করেছিল, কেন এতক্ষণ করে এফআইআর হলো, কেন পোস্টমর্টম করার পরে বডিকে রাখা হলো না, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া হলো, কেন পুলিশ আগেই কাজটা করলো না, কিন্তু নানা রকম যে যেটাকে পালন করে রাখার কথা, কেন পালন করে রাখা হয়নি, সেখানে কেন বেশি লোক জড়ো হয়ে এইসব কাজ করছিল, নানান প্রশ্ন। কিন্তু বিষয়টা হচ্ছে যে, আমি যথহীন ভাষায় বলছি, মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে কলকাতা পুলিশকে ব্যবহার করে, আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ব্যবহার করে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া এবং তথ্য লোপাট করা এবং পরিবারকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করেছিল বা তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু সেটা যে কোনো কারণে পারেনি, ফেল করেছে। এখন তথ্য প্রমাণ লোপাটের অনেকটাই চেষ্টা ওরা করে অনেকটা হেনস্থা করে ফেলেছে। এই জায়গায় সিবিআইকে সঠিক তদন্ত করতে গেলে এই গণ আদালত, জনজমায়েত, ওয়ান জাস্টিস স্বরকে আরও উচ্চস্বরে তুলতে হবে, না হলে কিন্তু ন্যায় বিচার হবে না। দিকে দিকে সমস্ত স্তরে আন্দোলন হচ্ছে, গণ আদালতও চলছে। কি বলবেন, এই ঘটনা কি একেবারেই কি আলাদা, ব্যতিক্রম? দিল্লি ঘটনার পরেও কি কোথায় গিয়ে মনে হচ্ছে যে এই ঘটনা আপনি নিজে কামদানি আন্দোলনে ছিলেন? দেখুন, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষকে এবং রাজ্যের মানুষকে পথে নামতে বাধ্য করেছে। কারণ আজকে রাজ্যে যদি ঠিকমতো সঠিক বিচার হতো, আজকে রাজ্যের মানুষরা এইভাবে পথে নামতো না। কারণ আপনারা জানেন 2013 সালে কামদুনে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে শুধু কামদুনেতেই কিন্তু থেমে থাকে। কামদুনের পরেও হাঁসখালি, খরচনা, মধ্যমগ্রাম,
প্রত্যেকটা জায়গার নারীরা কিন্তু বিচার পায়নি। তারপরেও আজকে এমন একটা মানুষের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, যে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে, এবং তিনি যদি বেঁচে থাকতেন, আমাদের মাঝখানে থাকতেন, তিনি কিন্তু আরও বহু মানুষের প্রাণ বাঁচাতেন। সেরকম একটা ব্যক্তিকে আজকে ধর্ষণ করে খুন করা হলো, এটা আমাদের রাজ্যের মানুষও মেনে নিতে পারিনি এবং আমরা কামদুনিবাসীও মেনে নিতে পারিনি। সেই কারণে আজকের এই পথে নামা। এবং নির্ভয়া কাণ্ডে আমরা দেখেছিলাম যারা দোষী তাদের কিন্তু দৃষ্টান্তমূলক সাজা হয়েছিল এবং প্রত্যেকটা দোষীকে কিন্তু ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। তাহলে আমাদের রাজ্যে কেন হচ্ছে না? যদি দিল্লির মতো জায়গায় যদি দোষীদের সাজা হতে পারে, আমাদের রাজ্যে কেন হবে না? আমাদের এটাই দাবি যে আমাদের রাজ্যে যে ধর্ষণকারী তাদেরকে কেন আড়াল করা হয়, তাদেরকে কেন বাঁচানোর চেষ্টা করা হয়, তাদেরকে কেন দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় না? আমরা তো চাই শুধুমাত্র দৃষ্টান্তমূলক সাজা, যারা ধর্ষণকারী তাদের মূলত সাজা। এছাড়া তো আমরা রাজনীতি করতে নামিনি। এই হাজার হাজার মানুষ যখন পথে নেমেছে, প্রত্যেকেই তো কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বউ, কারোর ঘরের কন্যা, সবাই মিলে নেমেছে শুধুমাত্র জাস্টিস চাওয়ার জন্য, কোনো রাজনীতি করার জন্য। এদের তো সিবিআই তদন্ত করছে, রাজ্য পরিষদ থেকে সিবিআই কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করছে। দেখুন, প্রথমত আমরা দেখেছি যে রাজ্যের পুলিশ যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে আমাদের কামদুনের মামলায়, এবং যে বিনীত গোয়েলের বারবার কথা উঠে আসছে আরজি করের বিষয়ে, সেই বিনীত গোয়েল কিন্তু আমাদের কামদুনের মামলাতেও তদন্ত করেছিলেন এবং যার ফলে দোষীরা কিন্তু বেকসুর খালাস হয়ে গেছে। আজকে আমরা দেখেছি যেদিন ঘটনাটা ঘটে সেই দিন কিন্তু রাজ্যের পুলিশই ওই জায়গাটায় উপস্থিত ছিলেন এবং রাজ্যের পুলিশ যা প্রমাণ লোপাট করার সব কিন্তু লোপাট করে দিয়েছে। আজকে সিবিআই হাতে তদন্ত গেলেও কতটুকু আমরা বিচার পাবো জানি না, কারণ যা লোপাট করা সেদিন রাতেও করা হয়ে গেছে এবং যেদিন মেয়েটি মারা গেছে সেদিনও হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের আস্থা রাখতে হবে সিবিআইয়ের প্রতি, নজর রাখতে হবে যে কতটুকু আমরা বিচার পাই। জিও কলেজে সেদিনকে 7ই জুনে তার পরীক্ষা ছিল কলকাতা গার্লস কলেজে। 1টা থেকে 2টো নাগাদ সে বাড়ি ফিরছিল। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমি দিদিকে আনতে যাচ্ছিলাম। তা হালকা হালকা বৃষ্টির জন্য আমি এক জায়গায় আটকে যাই। আমার কাকা বিমল ঘোষ সেই কামদুন মোড়েতেই ছাতু বিক্রি করতো। তা প্রথমবার গেলাম কাকার কাছে যে দিদি কি বাস থেকে নেমেছে? কাকা বলল না, নামেনি। আমি আবার বাড়ি চলে আসি, আবার কিছুক্ষণ পরে আবার যাই, গিয়ে কাকাকে জিজ্ঞেস করি দিদি কি বাস থেকে নেমেছে? বলে হ্যাঁ নেমেছে তো, বাড়ির দিকে গেল। তো আমি না, কই, আমি তো এই রাস্তাতে এলাম, দিদিকে তো দেখতে পেলাম না। তখন আমি তুরন্ত বাড়ি চলে আসি। বাড়ি এসে মাকে বলি। মা এবারে জ্যাঠা কাকাদের সবাইকে নিয়ে খোঁজাখুঁজি শুরু হলো। কুটুম বাড়িতে, মানে আমাদের যে আত্মীয় আছে সেই সব জায়গায় ফোন করা হলো যে ওখানেও যেতে পারে কি না। ওখানেও যায়নি। সন্ধে 6 ঘটিকায়, 7ই জুনের কথা বলছি, 2013 সালে সন্ধে 6টার সময় আমরা সব এক জায়গায় হয়ে বলছি কামদুন মোড় থেকে 8 বিঘা জায়গার মধ্যে এর মধ্যে আমার দিদি গেল কোথায়? কাকা দেখলো বাস থেকে নেমে কামদুন মোড় দিয়ে বাড়ির দিকে আসছে, আমি সামনের দিকে আসি, তাহলে আমি দেখতে পেলাম না। আমাদের মনে একটা ডাউট হয়, সন্দেহজনক হয় ওই 8 বিঘা জমির মধ্যে। আমরা যাই 8 বিঘা জমির মধ্যে খোঁজাখুঁজি করি। প্রথমেই যে আসামি ছিল আনসার আলী, সে প্রথম কিন্তু চাবি দিতে চায়নি। সে বলেছে আজকাল প্রেমের যুগ, লাভের যুগ, দেখো কে তোমার দিদি হয়তো কোনো জায়গায় চলে গিয়েছে, কালকে বিয়ে করে হয়তো বাড়ি ফিরবে। তা আমরা বললাম না, আমার কাকা বললো বাড়ি ফিরলো আর আমি এলাম দেখতে পেলাম না, আমাদের সন্দেহ হচ্ছে এই জায়গাটা খুঁজবো। সে কিছুতেই দিতে চাইছিল না। তখন গ্রামের লোকের চাপেতে সে চাবি দিতে বাধ্য হয়। 8 বিঘা জমির মধ্যে 3টে ঘর ছিল। প্রথম ঘরটা খোঁজা হলো, কেরাসিনের গন্ধ। দ্বিতীয় ঘরটা খোঁজা হলো, নিচে দেখি রক্ত পড়ে রয়েছে। তার পরের ঘরটায় খোঁজা হলো, দেখি সে জল, টিয়ালে জল টল লেগে রয়েছে। তো ওখানে রক্ত, ওরা আমরা বলছি এখানে রক্ত কেন? ওরা বলছিল একটা আসামির নাম করেই বলছে, সে আসামিটা আজ বেকসুর খালাস। সেই আসামি বলছে আজকে ও লটারির টিকিট পেয়েছিল, তাই এই জায়গাটায় আমরা পিকনিক করেছি, মুরগির মাংস, রক্ত। ঠিক আছে। তা এবার আমরা চারিদিকে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। এবার আমরা বলি কিছু লোক পাঁচিলির সাইড দিয়ে দেখো। সাইড দিয়ে দেখছে চারিদিকে ভেরি, যেই যারা ঘটনা ঘটেছে চারিদিকে ভেরির আশেপাশে দেখছে, বাদে টাদে দেখছে, কিছুই পাচ্ছে না। ঠিক পাঁচিলির পিছন দিকটা 8 ফুট পাঁচিল, পাঁচিলির পিছন দিকে দেখি আমার দিদির দেহটা পড়ে আছে, গায়ে কোনো অংশ নেই।
তার দেহটা নাভি পর্যন্ত চেরা। তখন আমরা পাই, মেন আসামিকে ধরি, আমরা তো ওকে মারধরও করি। তা আমরা তখন ওরে মারধর করছি, তা বলছি এইটা একার দ্বারা কাজ না, ও একা এই ঘটনা ঘটাতে পারে না। নতুন করে তাও সেদিনের কিছু কথা আপনাদের এখানে উপস্থিত হয়েছে বলি। 2013 সালে 7ই জুন যখন আমার বান্ধবী কলেজ থেকে ফিরছিলেন, কিছু দুষ্কৃতী তাকে প্রথমত মাথায় রড দিয়ে আঘাত করে এবং তাকে 8 বিঘা জমি, যেটা বাউন্ডারি দিয়ে ঘেরা ছিল, তার মধ্যে নিয়ে যায় এবং তার উপরে জঘন্যতম অপরাধ করে, তাকে ধর্ষণ করে, তার 2টি পা ছিঁড়ে দেয়। সেখান থেকে আমাদের প্রতিবাদ শুরু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে উপস্থিত হয়েছিলেন এবং বলেছিলেন 15 দিনের মাথায় চার্জশিট, 1 মাসের মাথায় সাজা ঘোষণা হবে এবং যারা দোষী তাদেরকে যেন ফাঁসির দড়িতে ঝোলানো হয় সেই ব্যবস্থা উনি করবেন, যেটা আরজি করের ক্ষেত্রে উনি বলেছেন, সেটা কামদুনের ক্ষেত্রেও কিন্তু উনি বলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 11 বছর হয়ে গেছে কামদুনির দোষীরা সাজা পায়নি এবং বেকসুর খালাস হয়ে গেছে হাইকোর্ট থেকে। এবং সবথেকে আশ্চর্যজনক ঘটনা কি, ফাঁসির আসামিকেও বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। আমরা যখন ভেঙে পড়ি হাইকোর্টের রায় শুনে, তখন তড়িঘড়ি করে রাজ্যের মুখ্যমন্ত্রী সিআইডিকে আমাদের গ্রামে পাঠান এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য বলেন এবং সেখানে সেই রাত্রে সিআইডি যান এবং আমাদেরকে বলেন যে ওরা নতুন করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন এবং মামলাটা যাতে দোষীরা সাজা পায় সেই ব্যবস্থাই উনি করবেন। তখন আমরা বলেছিলাম, আপনারা দীর্ঘ 10 বছর ধরে যা করেছেন আমরা দেখে নিয়েছি, আপনাদের উপরে আমাদের আর কোনো রকম ভরসা নেই, আমরা নিজেরাই যতটুকু পারি করব। আমরা সুপ্রিম কোর্টে গেছি, অ্যাপিল করেছি, এখন আমাদের মামলাটা সুপ্রিম কোর্টে আছে এবং আমরা কি করি, যেখানেই যা ঘটনা হয় আমরা তাকিয়ে থাকি বিচারের দিকে, কিন্তু আমাদের রাজ্যে বিচার এমনই একটা বিচার পাই যেটা আমরা মেনে নিতে পারি না এবং দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, আমরা বিচার পাই না। শুধু কামদুনি বলে নয়, কামদুনির পরে হাঁসখালি, খড়জোনা, গাইঘাটা, মধ্যমগ্রাম প্রত্যেকটা জায়গা আছে যে জায়গার নারীরা এখনো পর্যন্ত বিচার পায়নি। এবং সবথেকে আশ্চর্যজনক কথা কি জানেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই মহিলা প্রত্যেকটা ঘটনাকে ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা বলে আক্ষেপ করে। এই জায়গাটায় সবথেকে আমাদের কষ্ট হয় এবং একজন যে চিকিৎসক, সে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচান এবং বাঁচিয়েছেন, সেই চিকিৎসকের উপরে যে ঘটনাটা ঘটেছে তাকে ধর্ষণ করে খুন করা হলো এবং একজন দোষীকে অ্যারেস্ট করা হলো। আপনারা বলুন তো, একটা লোকের পক্ষে তার কখনো কোমরের হাড় ভেঙে দেওয়া, গলার হাড় ভেঙে দেওয়া এবং যেভাবে তার উপরে টর্চার হয়েছে, একটা লোকের পক্ষে এটা কখনো সম্ভব? কিন্তু বলা হচ্ছে যে একজনই করেছে। আজকের মূলত 17-18 দিন হয়ে গেল, এখনো কিন্তু দোষী সাজা পেল না, একজনকে নিয়েই এই দিন চলছে। আমি চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ধর্ষণকে একটা করে অ্যামাউন্ট কষে দেয়। আজকের রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারের উপরে যদি এই ঘটনা ঘটতো, উনি কি করতেন? আমাদের রাজ্যের বাংলার মেয়েরা কোথায় যাবেন, কার কাছে যাবেন বিচার চাইতে? আজকে আমরা পথে নেমেছি, হাজার হাজার মানুষ পথে নেমেছে শুধুমাত্র সুবিচারের দাবিতে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।